হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ইন্ডিয়ান ইকোনমির ডেসক্রিপটিভ সিরিজের ইনফ্লেশন টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, যে কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন আসে এবং বিশেষ করে আরআরবি এনটিপিসির জন্য এই সিরিজটি আমরা তৈরি করতে চলেছি, যেখানে আমরা সর্বপ্রথম ইনফ্লেশনকে নিয়ে আলোচনা করব। এছাড়াও এই টপিকটি বিভিন্ন আলাদা আলাদা যে সমস্ত এক্সামে আসে সেই সমস্ত এক্সামে আইডিয়া ক্লিয়ার করতে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এই ভিডিওর শেষে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। সেই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের টপিকটির আইডিয়া ক্লিয়ার হয়েছে কি হয়নি তাহলেও তোমরা সেটা বুঝতে পারবে। সো ইনফ্লেশন কাকে বলে? প্রথমত, ইনফ্লেশন শব্দটি আমাদের নিউজে এখন তোমরা যদি খেয়াল করে দেখো, মোটামুটি যারা নিউজ দেখো তারা জেনে থাকবে যে ইনফ্লেশন প্রায়ই আমরা শুনতে পারি, বা যার বাংলা অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন রেফার্স টু দি রাইজেস ইন জেনারেল প্রাইস লেভেল ইন দি ইকোনমি ওভার আ পিরিয়ড অফ টাইম। মুদ্রাস্ফীতি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থনীতিতে সাধারণ মূল্য স্তরের বৃদ্ধিকে বোঝায়। মানে সিম্পলভাবে আমরা যদি বলি তাহলে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে কোনো জিনিসের দাম সাপোজ 10 টাকা ছিল, সময়ের সাথে সাথে হতে পারে 1 বছর কিংবা 2 বছর কিংবা সো অন, সেটির দাম 20 টাকা হয়ে গেছে। তাহলে 10 টাকার জিনিসটা যখন 20 টাকা হয়ে গেল, এই প্রোডাক্টটি, ধরে নেওয়া যাক প্রোডাক্টটির নাম এ, যার দাম ছিল 10 টাকা, সেটি 20 টাকা হয়ে গেছে, একে ইনফ্লেশন বলে। তাহলে ইনফ্লেশন রেফার করে কাকে? রাইস হচ্ছে এখানে কি? জেনারেল প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি ওভার আ পিরিয়ড অফ টাইম। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে ইনফ্লেশনের যে রাইসটা আমরা এখানে পাচ্ছি, এই ইনফ্লেশনের প্রপার রাইস যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য হয় তাহলে কিন্তু হবে না। মানে ধরে নেওয়া যাক আমরা তো প্রচুর প্রোডাক্ট ব্যবহার করি, প্রচুর গুডস অ্যান্ড সার্ভিসেস ব্যবহার করি। সো সাপোজ ধরে নেওয়া যাক আমাদের মার্কেটের সাপোজ হতে পারে যে একটা ফুড প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে, সিঙ্গেল কোনো ফুড প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, এমন নয় যে শুধু এই ঘটনাটাই একমাত্র অ্যাপ্লিকেবল। ইনফ্লেশন বা ইকোনমিক্স পড়তে গেলে মাইন্ডটাকে অনেকটা ব্রডার রাখতে হয়। তো ফুড প্রোডাক্টের দাম বেড়ে গেছে, ধরে নেওয়া যাক আমরা যে 10খানা খাবার খাই তার মধ্যে 9টা প্রোডাক্টের দাম সেম আছে, বাট অনলি একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে। তার মানে কিন্তু এটা নয় এটা ইনফ্লেশন হলো। ইনফ্লেশন মানে হচ্ছে কি জেনারেল প্রাইস লেভেল, টোটালটার, এই 10টা প্রোডাক্টের টোটালটারই বা ম্যাক্সিমাম জিনিসের দাম যখন বেড়ে যাবে তখন তাকে ইনফ্লেশন বলবে। তাহলে একদম সহজ সরল ভাষায় যদি আমরা বলি যে এটা কিছু না, অ্যাভারেজ প্রাইস যদি প্রতিটি গুডস অ্যান্ড সার্ভিসের ওভার আ পিরিয়ড অফ টাইম বেড়ে যায় তাকে ইনফ্লেশন বলে। এবং ন্যাচারালি ইনফ্লেশনকে আমরা যখন মাপি বা মেজার করি সেটা ইয়ার অন ইয়ার বেসিসে মেজার করি, মানে আগের বছর কত ছিল। লাইক আমরা যদি দেখি যে 2024-এ কোনো একটি প্রোডাক্টের 1 জানুয়ারি কী ছিল এবং 1 জানুয়ারি 2025-এ সেই প্রোডাক্টের দাম কত হয়েছে, এবং এইভাবে আমরা ইনফ্লেশনকে মেজার করে থাকি। আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে। এবার ইনফ্লেশন অনেক রকমের হয়। কিসের উপর আমরা যদি দেখি, তো অন দ্য বেসিস অফ দি প্রাইজেস, দামের উপর বেস করে ইনফ্লেশনের মার্কিং ডিফারেন্ট থাকে। যেমন এখানে দেখো ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং কথার অর্থ কি? যেটি কিনা একদম অল্প, একদম মাইল্ড ইনফ্লেশন, যেটা হচ্ছে ইনফ্লেশনের সবচেয়ে ছোট্ট টাইপের ইনফ্লেশন, যেখানে জেনারেল এই যে প্রাইজের যে দামটা হামাগুড়ি টাইপ। তো একটা বাচ্চা কখন হামাগুড়ি দেয়? তার একদম আর্লি এজে হয়তো খুব বেশি হলে কোনো জিনিসের দাম 2 থেকে 3% বেড়েছে, তখন যে ইনফ্লেশনটি, তখন তাকে ক্রিপিং ইনফ্লেশন বলে। এবং এই ইনফ্লেশনটাকে ম্যানেজ করা যায়, ইনফ্লেশন ম্যানেজ করার বিভিন্ন উপায় আছে সেই পদ্ধতির দ্বারা। ওয়াকিং ইনফ্লেশন মানে কি? যখন কোনো একটা ইনফ্লেশন আরেকটু বেড়ে যাচ্ছে ক্রিপিংয়ের পরবর্তী টাইমে। একটা বাচ্চা হামাগুড়ির পরেই তো হাঁটতে শেখে, তার মানে এটা 3 থেকে তার পরবর্তী, তার থেকে লার্জেস্ট যখন পার্সেন্টেজে যে ইনফ্লেশনটা হয় তখন তাকে ওয়াকিং ইনফ্লেশন বলে। এবং ন্যাচারালি এটা 10-এর মধ্যে ভ্যারি করে, 10%-এর মধ্যে। তাহলে 3 থেকে 10-এর মধ্যে যদি কোনো ইনফ্লেশন ভ্যারি করে তখন তাকে ওয়াকিং ইনফ্লেশন বলে। এর পরবর্তী টাইমে যে ইনফ্লেশন হয় তাকে বলে গ্যালোপিং ইনফ্লেশন। তোমরা নিশ্চয়ই গ্যালোপিং ট্রেনের কনসেপ্ট জানো, যেই ট্রেনে কি হয়, একটা পার্টিকুলার স্টেশন থামলো, আবার হয়তো 2টো স্টেশন থামলো না, আবার 2টো স্টেশন গেল, একটা স্টেশন থামলো না, মানে লাফিয়ে লাফিয়ে। তো ইনফ্লেশন যখন মারাত্মক অতিরিক্ত বেড়ে যায়, মানে 10% থেকে যখন সেটা 50%-এর কাছাকাছি হয়ে যায়, তখন তাকে আবার গ্যালোপিং ইনফ্লেশন বলে। অ্যান্ড হাইপার ইনফ্লেশন যখন তারও বেশি, মানে যাকে কন্ট্রোল করা ভীষণ ডিফিকাল্ট এবং একটা অ্যালার্মিং সিচুয়েশনে পৌঁছে গেছে। এবং এইরকম একটি ঘটনা, ইনফ্লেশনের অ্যালার্মিং সিচুয়েশন ভেনেজুয়েলাতে হয়েছিল 2018-তে। এবং টাইম টু টাইম বিভিন্ন গভর্নমেন্ট এখানে প্রবলেমটি ফেস করে থাকে। তো সেক্ষেত্রে ইনফ্যাক্ট জিম্বাবুয়েতেও হয়েছিল অনেককাল আগে, হাঙ্গেরিতেও হয়েছিল। তো যখন মারাত্মক অতিরিক্ত বেড়ে যায়, মানে ধরো কোনো জিনিসের দাম আগের মাসে 100 টাকা আছে,
তারপরের মাসেই তার দাম হয়ে গেল 150 টাকা, তার মানে 50% অ্যারাউন্ড এটা বেড়ে যাচ্ছে, তখন তাকে হাইপার ইনফ্লেশন বলে। এবার আমরা এই যে ইনফ্লেশনের যে টাইপগুলো আলোচনা করলাম, ক্রিপিং, ওয়াকিং, গ্যালোপিং, হাইপার, চারটি কিসের উপর বেস করে আলোচনা করলাম? প্রাইজের উপর বেস করে, দামের উপর বেস করে। তো এছাড়াও অন্য পদ্ধতিতেও ইনফ্লেশনকে আমরা দেখতে পারি যে চেঞ্জ হয়ে যায়। এবার এই যে ইনফ্লেশন, এর পরবর্তী ইনফ্লেশনস যেগুলো হয় সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে এটা গ্রোথ অফ প্রাইসেস হবে না, এক্ষেত্রে এটা হবে হচ্ছে গিয়ে কজ ওয়াইজ, যখন ইনফ্লেশন কোনো কারণবশত যখন চেঞ্জ হয়ে যায়। তো কারণ এটাও আমাদের জন্য কিন্তু একটি প্রয়োজনীয় প্রশ্ন। তো কজ ওয়াইজ, যদি কজ ওয়াইজ হয় তাহলে তার প্রথমটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, তারপরটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, তারপরটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। তাহলে ডিমান্ড পুল, কস্ট পুশ, স্ট্রাকচারাল। এবার এই প্রত্যেকটির ডিটেলটা আমাদের লাগবে, প্রত্যেকটির আইডিয়া আমাদের ক্লিয়ার করতে হবে। আমি অল্প করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ডিমান্ডের জন্য যখন কোনো ইনফ্লেশন হয়ে যায়, কোনো জিনিসের দাম বেড়ে যায়, তখন তাকে ডিমান্ড পুল ইনফ্লেশন বলে। যখন কোনো জিনিসের কস্ট রিলেটেড ইস্যুর জন্য দাম বেড়ে যায় বা সাপ্লাই রিলেটেড ইস্যুর জন্য দাম বেড়ে যায়, এবং এই কস্ট পুশ ইনফ্লেশনকে সাপ্লাই শক ইনফ্লেশনও বলা হয়ে থাকে, যেখানে বিভিন্ন ফ্যাক্টর অফ প্রোডাকশনের দাম যখন বেড়ে যায়। এবং এই টপিকগুলো না আরও ডিটেল আমাদেরকে করতে হবে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আমরা এই টপিকগুলো সম্পর্কে আরও ডিটেলে ভিডিও বানাবো। তোমরা আমাদের এই ভিডিওগুলোকে শুধু শেয়ার করো এবং নিজেদের গ্রুপ, বিভিন্ন আলাদা জায়গায় বন্ধুদেরকে জানাও, এখানে তাহলে আমরা তোমাদের জন্য ডিটেলসে ভিডিও বানাবো। সো ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, অ্যান্ড আফটার দ্যাট স্ট্রাকচারাল ইনফ্লেশন, বেসিসে। সো এবার ইনফ্লেশনকে মেজার করারও বিভিন্ন পদ্ধতি আছে, যেমন হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, জিডিপি, ডিফ্লেটার। এই প্রতিটি টপিককে নিয়ে আমরা আলোচনা করব, ইন ডিটেল ভিডিও বানাবো পরে, নাহলে এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। শুধু তোমাদের এমসিকিউ বেসিসের জন্য এখানে তোমরা জেনে রাখো যে ইনফ্লেশনকে মাপা হয় কিভাবে, হোলসেল, কনজিউমার প্রাইস এবং জিডিপি। এবং আমাদের এটার থেকে কোশ্চেনও আসে যে ডাব্লিউপিআই এর ফুল ফর্ম কি? হোলসেল প্রাইস ইন্ডেক্স। সিপিআই এর ফুল ফর্ম কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। জিডিপি ডিফ্লেটারের ফর্মিউলা কি? সেগুলো আমরা পড়বো। সো এবার আমি যদি অ্যাজ আ হোল ইনফ্লেশনকে নিয়ে আরেকটু ছোট করে আলোচনা করি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিভিন্ন প্রোডাক্ট এবং সেই যে প্রোডাক্টের যে দাম, সেই দাম যদি ইয়ার অন ইয়ার বেসিস বা একটা টাইমের পরবর্তী টাইমে বেড়ে যাচ্ছে, তখন তাকে আমি তার ইনফ্লেশন বলছি। এবার এই ইনফ্লেশন এরকমও হতে পারে যে, লাইক ধরে নেওয়া যাক যে কোনো একটা পার্টিকুলার ইয়ারের ইনফ্লেশন হলো না, মানে ধরো সাপোজ এটি লাস্ট 10 ইয়ার্সের রেজাল্ট, বাট অ্যাজ আ হোল ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, এখানে দেখলাম 10 থেকে 11 হয়েছে, তারপরের বার আমি দেখলাম এই যে 11 টাকাটা আবার 15 টাকা হয়ে গেল, তারপরের বার আমি দেখলাম এই 15 টাকাটা আবার 16 টাকা রইল। তাহলে কি আমরা ইনফ্লেশনের প্রপার কতটা ঠিক ইয়ার অন ইয়ার বেসিস পেলেও ওভার দ্য পিরিয়ড অফ টাইম কত হচ্ছে বুঝতে পারছি না। বাট যদি এই ক্যালকুলেশনটা একটা বেসকে ধরেই করি, মানে 10 থেকে 11, মানে 10 থেকে 15, মানে 10 থেকে 16, তাহলে আমি একটা পার্টিকুলার ইয়ারে ধরে নেওয়া যাক 2000 সালে দাম ছিল 10 টাকা, তার পরবর্তী টাইমে বিভিন্ন ইয়ারে এই দামগুলো চেঞ্জ হয়েছে। তাহলে 2000 সালের ভিত্তিতে এই দামগুলোকে আমরা পরিবর্তন করতে পারি বা চেক করতে পারি যে কতটা চেঞ্জেস হয়েছে। এই যে একটা পার্টিকুলার ইয়ারকে ধরা হয় না, একে বলা হয় বেস ইয়ার। তো ইনফ্লেশনের এই যে বেস ইয়ার, এই বেস ইয়ারের উপর বেস করে ক্যালকুলেশন করা হয়, এবং এই বেস ইয়ারের 2011 থেকে 2012 হচ্ছে বেস ইয়ার। কারেন্ট ইনফ্লেশনের ক্ষেত্রে এই মার্কিংটা আমরা দেখতে পারি। এবং ইনফ্লেশনের বেস ইয়ারের উপর বেস করেও আবার অনেক চেঞ্জেস হয়ে থাকে, সেগুলোকে আলাদা আলাদাভাবেও দেখা যায়। এবং ইনফ্লেশনের যে আমরা কজ ওয়াইজ ইনফ্লেশন দেখলাম, তারপর হচ্ছে প্রাইসের উপর বেস করে ইনফ্লেশন দেখলাম, অনেক অন্য টাইপেরও ইনফ্লেশন হয়। যেমন আমরা বলতে পারি ফুড ইনফ্লেশন, মানে শুধু খাবারের দাম বেড়ে গেছে। সার্ভিস ইনফ্লেশন, শুধু সার্ভিসের দাম বেড়েছে। এরকম টাইপের আলাদা আলাদা ইনফ্লেশন হয়ে থাকে। সো আমরা যদি এখানে বেশ কিছু এমসিকিউ করে থাকি, তাহলে এখানে দেখো ইকোনমিক্সটা না খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এমন যেখানে প্রতিটি চ্যাপ্টারের না ইন্টার রিলেশন রয়েছে। অন্যান্য সাবজেক্টগুলোকে তোমরা কী করবে, একটা চ্যাপ্টার পড়বে 1857 হিস্ট্রি, তুমি পেরে যাবে, বাট ইকোনমিক্সে না ইন্টার রিলেশন রয়েছে। যেমন এখানে রয়েছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে কি, এবং অপশনসগুলো দেখো এখানে ইনফ্লেশন ওরিয়েন্টেড রয়েছে। রাইজ ইন ইনফ্লেশন ইনসাইড দি ইন্ডিয়ান ইকোনমি। আমি কি রিলেটেড কিছু পয়েন্ট বললাম যে না, এক্সপেক্টেড ইনক্রিজ ইন ইনফ্লেশন অ্যান্ড এক্সপেক্টেড অ্যাপ্রিসিয়েশন অফ দি ইকোনমি। ফিসকাল ডেফিসিট এটাও নয়। এক্সপেক্টেড রিডাকশন ইন ইনফ্লেশন, এক্সপেক্টেড কারেন্সি অ্যাপ্রিসিয়েশন এটাও নয়। তাহলে এক্সেস অফ টোটাল এক্সপেন্ডিচার ওভার দ্য টোটাল রিসিভ, মানে যখন ফিসকাল ডেফিসিট আমরা করবো, ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে যখন সরকারের এখানে ব্যয় বেশি হয়ে থাকে আয়ের থেকে, তখন তাকে ফিসকাল ডেফিসিট বলে। সো এটা আমি অ্যাকচুয়ালি আলোচনা এই কারণে করলাম, অপশনসগুলো ইনফ্লেশন ওরিয়েন্টেড রয়েছে। তো আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইকোনমিক্স পড়ার সময় যখন কনসেপ্ট যেটা অনুযায়ী পড়বো, সেই রিলেটেড ভিউ দিয়েই আমাদের মাথাটাকে খাটাতে হবে। এটা অনেকটা মাথা খাটানোর কোশ্চেন। আচ্ছা, যখন এমন একটা সিচুয়েশন যেখানে ইনফ্লেশনও হয় এবং আনএমপ্লয়মেন্ট দুটোই একসাথে হায়ার লেভেলে থাকে, তখন তাকে কি বলে? তো ইনফ্লেশনও হচ্ছে এবং হায়ার আনএমপ্লয়মেন্টে থাকছে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে বলে স্ট্যাগফ্লেশন।
কোন ফলোয়িং ইন্ডিকেটর এখানে হেডলাইন ইনফ্লেশনকে মেজার করে। তার মানে বুঝতে পারছো যে হেডলাইন হচ্ছে আর একটা টাইপের ইনফ্লেশন, কোর ইনফ্লেশন, হেডলাইন ইনফ্লেশন। সো হেডলাইন ইনফ্লেশন হচ্ছে এমন একটি ইনফ্লেশন যেখানে আমরা দেখা যাচ্ছে যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসের ইনফ্লেশন মাপে। আর কোর ইনফ্লেশন হচ্ছে এমন একটা ইনফ্লেশন যেখানে ফুড এবং বলা যায় হচ্ছে গিয়ে আমাদের যে ইয়ে আছে লাইক অয়েল প্রাইস আছে সেটা বাদ দিয়ে যখন যে ইনফ্লেশনটা মাপি তাকে কোর ইনফ্লেশন বলা হয়ে থাকে। সো হেডলাইন ইনফ্লেশন এখানে আমরা যদি দেখি তাকে মাপা হয় কার দ্বারা, যেটা কিনা টোটাল ইনফ্লেশন আমাদের ইকোনমির। হেডলাইন ইনফ্লেশনকে আমাদের এখানে মাপা হয় WPI এর দ্বারা, WPI এর দ্বারা। ওকে, নেক্সট এখানে WPI ও ইনফ্লেশন কীভাবে মাপা হয় সেই যে কোশ্চেনটা। নেক্সট হচ্ছে যখন মানি সাপ্লাই অনেক বেশি হয়ে যায়, এক্সিস্ট দ্য অ্যাভেলেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ইট লিডস টু, যখন অনেক বেশি মার্কেটে অনেক বেশি টাকার ফ্লো বেড়ে যায়, তো মার্কেটে টাকার ফ্লো বেড়ে গেলে ইনফ্লেশন হয়ে যায়, টাকার ফ্লো বেড়ে গেলে ইনফ্লেশন হয়ে যায়। ফিলিপস কার্ভ বলে একটি কার্ভ আছে, এই যে টপিকগুলো তোমরা দেখছো প্রত্যেকটা আমরা ইন ডিটেল ভিডিও বানাবো, যদি তোমরা চাও আমাদের অবশ্যই জানিও। এবং তোমরা যদি আরও ডিটেলে আমাদের ইকোনমিক্সকে স্টাডি করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো। সো ফিলিপস কার্ভ কাদের রিলেশনশিপকে বোঝায়? ফিলিপস কার্ভ এখানে বেসিকলি আমাদের আনএমপ্লয়মেন্ট রিলেটেড এবং ইনফ্লেশন রিলেটেড রিলেশনকে বোঝায়। সো এই ছিল আমাদের আলোচনা। তোমরা যদি আমাদের বেস্ট ওয়ান লাইনার কম্বো পারচেস করতে চাও, যেখানে প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলিকে এক জায়গায় করে রাখা হয়েছে, বেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এটি ইংলিশেও অ্যাভেলেবেল রয়েছে, বাংলাতেও অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, প্রতিটি সাবজেক্টের রয়েছে। সো তোমরা এই পার্টিকুলার প্রোডাক্ট একসাথেও কিনতে পারো, ইন্ডিভিজুয়ালও তোমরা পারচেস করতে পারো। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। যদি খুঁজে না পাও প্রোডাক্টটা, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।